আজকে আমরা জ্যামিতিক আলো বিজ্ঞানের অবজেক্টিভ শুরু করতে যাচ্ছি এমসিকিউ গুলো। তো এমসিকিউ গুলো আজকে সলভ করবো ম্যাথ সহ। আচ্ছা, প্রথম এমসিকিউটা দেখো যে পুকুরের পানির ভিতরে মাছকে কিছুটা উপরে দেখা যাওয়ার কারণ ইহা আলোর কোন ঘটনা? এটা অবশ্যই বোঝা যায় যে এটা প্রতিসরণ, কারণ হচ্ছে পানি যেহেতু কাচের মতো আচরণ করে বা লেন্সের মতো আচরণ করে, তাহলে সেটা হবে অবশ্যই প্রতিসরণ। আচ্ছা, দ্বিতীয়তে আসি, নিম্নের কোন আলোকীয় ঘটনার মাধ্যমে পরিবর্তনের কারণে প্রভাবিত হয় না? আচ্ছা, কোন আলোকীয় ঘটনার মাধ্যমে পরিবর্তনের আলোকীয় ঘটনা মাধ্যমের পরিবর্তনের কারণে প্রভাবিত হয় না? সেটা হচ্ছে সমবর্তন। সমবর্তনটা এটা তোমরা সপ্তম অধ্যায়ে জানতে হবে সমবর্তন জিনিসটা কি। তবে মাধ্যমের পরিবর্তন করলে প্রতিসরণের পরিবর্তন হয়। ব্যতিচার মানে একটা আরেকটার উপর ওভারল্যাপিং হওয়া, অর্থাৎ দুইটা তরঙ্গ একত্রে হওয়া, সেটা হচ্ছে ব্যতিচার। তাহলে দুইটা তরঙ্গ একত্রে হয়ে কখনো সাউন্ড বেশি শোনা যায়, কম শোনা যায়, সেটাও মাধ্যমের উপর ডিপেন্ড করে। অপবর্তনটাও মাধ্যমের উপর ডিপেন্ড করে, কিন্তু সমবর্তনটা মাধ্যমের উপর ডিপেন্ড করে না। আচ্ছা, তো এগুলো অ্যাকচুয়ালি ওই সপ্তম অধ্যায়ের। সাবমেরিনে নাবিকরা পানির উপরের দৃশ্য দেখে কি দিয়ে? এটা হচ্ছে পেরিস্কোপ। তো পেরিস্কোপ কি দেখো, পেরিস্কোপটা এখানে চিত্র দেওয়া আছে। পেরিস্কোপে হচ্ছে এখানে আলোক রশ্মি প্রবেশ করে, এখানে একটা লেন্স, এখানে একটা দর্পণ থাকে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে, এখানে একটা দর্পণ থাকে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে। আলোক রশ্মি এসে এখানে আপতিত হয়, সোজা এখানে চলে আসে এই দর্পণে আবার আপতিত হয়, এটা ঠিক চোখে চলে যায়, অর্থাৎ চোখ থেকে এখানে কিন্তু তুমি দেখতে পাবা, এই উপরের এই সবকিছু তুমি দেখতে পাবা। তাহলে অবশ্যই সাবমেরিনে নাবিকরা পেরিস্কোপই ইউজ করবে। আচ্ছা, তাহলে পড়াতে চাই, আয়নায় প্রতিফলিত হলে কোন শব্দটি একই রকম দেখাবে? তো দেখো বুঝে যায় এস, কিন্তু আর আয়নাতে এস থাকবে না, এটা উল্টা হয়ে যাবে, এটা এমন হয়ে যাবে। আচ্ছা, তো এখানে এন কিন্তু আর এম এর মতো থাকবে, এনটাও কিন্তু উল্টো হয়ে যাবে, এনটা কিন্তু আর এন এর মতো থাকবে না, সেটা হয়ে যাবে এমন, এনটা হয়ে যাবে। আচ্ছা, আয়নার মধ্যে মন, হ্যাঁ, এনটা আয়নাতে ধরলে বোঝা যাবে যে এনটা আসলে আয়নাতে ধরলে কি হবে। যেমন তুমি চাইলে আয়নাতে ধরতে পারো, হ্যাঁ, আয়নাতে ধরলে এনটাকে ঠিক এমন দেখা যায়, এই এমন দেখা যায় আয়নাতে। ওকে, তাহলে এনটা অ্যাকচুয়ালি এনের মতো থাকে না আয়নাতে। তাহলে কোনটা থাকবে? ও এর মতো থাকবে, টি এর মতো থাকবে, ও। তাহলে এইটাই হচ্ছে আয়নায় প্রতিফলিত হলেও শব্দটা একই রকম থাকবে। আচ্ছা, এবার একটু এখানে আসি। 120 সেন্টিমিটার লম্বা একজন বালক তার সম্পূর্ণ দৈর্ঘ্য একটি আয়নাতে দেখতে চাইলে আয়নার দৈর্ঘ্য কমপক্ষে হতে হবে, আমরা এটা 9 10-এ পড়ে এসেছি। তুমি যদি হও 10 মিটার, বাট তোমাকে সম্পূর্ণভাবে দেখতে লাগবে আয়না 5 মিটার, মানে তোমার অর্ধেক লাগবে সবসময়। তাহলে তুমি যদি 100 মিটারের কোনো বস্তু দেখতে চাও, তাহলে অবশ্যই তোমাকে 50 মিটারের একটা লম্বা আয়না লাগবে তোমার। আচ্ছা, কিনতে হবে। এবার এখানে যাই যে নিচের কোনটি আলোর প্রতিফলনের দ্বিতীয় সূত্রকে সমর্থন করে? আপতন কোণ ইকুয়াল টু প্রতিফলন কোণ। তারপরে এখানে যাই যে এইটা, যে এত মিটার গভীর একটি পুকুর পানি ভর্তি, পানির প্রতিসরণাঙ্ক 1.33 হলে পুকুরের তলদেশ থেকে কত উপরে দেখা যাবে সেটা। আচ্ছা, তো আমি এটা সম্পূর্ণটা আমি একটা ইয়েতে বলে দিই। আমরা সবসময় যেটা দেখি যে পানির মধ্যে সিঁড়িটা অনেকটা, হ্যাঁ, সিঁড়িগুলো অনেকটা উপরে দেখা যায় পানির মধ্যে, হ্যাঁ, যেটা অ্যাকচুয়ালি এখানে এই যে ইউ এখানে, কিন্তু সেটাকে দেখা যায় এখানে, এটা হচ্ছে পানির উপর থেকে। আচ্ছা, আর আরেকটা জিনিস হচ্ছে আমরা দেখি মাঝে মধ্যে যে বিভিন্ন ধরনের টেবিলের মধ্যে যখন কাঁচ থাকে, কাঁচের নিচে যখন ভিজিটিং কার্ডগুলো দেওয়া থাকে, সেই ভিজিটিং কার্ডগুলো উপরে দেখা যায়, মানে তার বাস্তব দূরত্বটা হচ্ছে ইউ, বাট দেখা যায় তাকে ভিতে। এই ধরনের অঙ্কগুলোতে যে কত উপরে দেখা যাবে, এই ধরনের অঙ্কগুলোর জন্য আমরা একটা সূত্র শিখবো, সেটা হচ্ছে মিউ ইকুয়াল টু প্রতিসরণ ইকুয়াল টু ইউ বাই ভি। এই ইউ হচ্ছে
আসল দূরত্বটা, আর ভি হচ্ছে বিম্বের দূরত্বটা। তাহলে দেখো কি বলছে, এত মিটার গভীর একটি পুকুর পানিতে ভর্তি, তার মানে ইউ এর মান হচ্ছে 6.65 আর মিউ হচ্ছে 1.33। তাহলে ভি কত? তো সুতরাং ভি ইকুয়াল টু ইউ বাই মিউ। তাহলে 6.65 আর হচ্ছে 1.33। তাহলে এই হলো যে এটার অঙ্কটা। তাহলে এই টাইপের যতগুলো অঙ্ক আছে সব এইভাবে তোমরা সলভ করবে। আচ্ছা, পরেতে চলে যাই যে 3 মিটার গভীর একটি পুকুরের তলদেশ প্রকৃত অবস্থান হতে কত উপরে দেখা যাবে। মানে যার গভীরতা ছিল 3 মিটার, কিন্তু সেই 3 মিটারের তলদেশটা কত উপরে দেখা যাবে। একই সূত্র, মিউ ইকুয়াল টু ভি বাই ইউ। আচ্ছা, তো এই ক্ষেত্রে আমরা জানি প্রকৃত গভীরতা, আপাত গভীরতা মানগুলো বসালেই হবে। আচ্ছা, তো কত মিটার উপরে দেখা যাবে বিষয়টা হচ্ছে, মানে আগে ছিল 5, এখন দেখা যাচ্ছে 3, তাহলে দেখা গেল কত মিটার উপরে দেখা গেল, সেটার জন্য আমরা লিখবো ডি ইকুয়াল টু ইউ মাইনাস ভি। মানে এটা অ্যাকচুয়ালি আপাত সরণ বোঝায়, সেটা বোঝায় আপাত সরণ। তাহলে ডি ইকুয়াল টু ইউ মাইনাস ভি। আচ্ছা, তাহলে এত মিটার উপরে দেখা যাবে, এটা অ্যান্সারটা। তো পুকুরে এটা পারা যাবে, এটাও পারা যাবে একই সূত্র দিয়ে। এটাতে দেখো আপাত সরণ কত হবে। আপাত সরণ মানে হচ্ছে অ্যাকচুয়ালি ডি ইকুয়াল টু ইউ মাইনাস ভি, অর্থাৎ তোমাকে ইউ জানতে হবে, ভি জানতে হবে, তারপরে ডি। মানে আগে ছিল 5, এখন হয়েছে 3, বিয়োগ করলে তুমি পেয়ে যাবা। এখন তো দর্পণ সংক্রান্ত চলে আসি। তো কোন দর্পণে একেবারে নিকটে একটি আঙ্গুল খাড়াভাবে স্থাপন করলে যদি সোজা বিম্ব লক্ষ্যবস্তুর চেয়ে ছোট হয়, যদি সোজা বিম্ব লক্ষ্যবস্তুর চেয়ে ছোট হয়, তাহলে দর্পণটি কোন দর্পণ? ওকে, তাহলে মনে রাখবে একমাত্র উত্তল দর্পণে যেটা হয়, লক্ষ্যবস্তু থেকে আগত আলোক রশ্মি এইভাবে যায় এবং এরা এই হচ্ছে এটা এইভাবে যায়, আর একটা হচ্ছে মেরু দিয়ে সে এইভাবে যায়। এখন দুইটাকে বর্ধিত করলে আমরা এটা দেখতে পাই, অর্থাৎ এই যে এই বিম্বটা। তাহলে দেখো বিম্বটা ছিল বড়, দেখা যাচ্ছে ছোট। বিম্বটা ছিল বড়, লক্ষ্যবস্তু বড় ছিল, বিম্বটা দেখা যাচ্ছে ছোট। তাহলে আমরা এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে সোজা এবং ছোট দেখা যায় অলওয়েজ, ছোট দেখা যায় উত্তল দর্পণে সোজা এবং দেখা যায় সবসময়। মনে রাখবে উত্তল দর্পণে সবসময় সোজা দেখা যাবে বিম্ব এবং ছোট দেখা যাবে, খর্বিত হবে। আচ্ছা, এবার 15তে চলে আসি যে একটি অবতল দর্পণ হতে কত দূরে বস্তু স্থাপন করলে প্রতিবিম্বের দৈর্ঘ্য তার অর্ধেক হবে। একটি অবতল দর্পণ হতে কত দূরে বস্তু স্থাপন করলে প্রতিবিম্ব তার অর্ধেক হবে। তো ইনফরমেশন গুলো একটু কালেক্ট করার আমরা চেষ্টা করি। কি বলেছে এখানে? বলছে যে প্রতিবিম্ব তার দৈর্ঘ্যের অর্ধেক হবে। আচ্ছা, তাহলে প্রতিবিম্বের দৈর্ঘ্য তার অর্ধেক হবে। তো প্রতিবিম্বের দৈর্ঘ্য যদি হয় এইচ প্রাইম, প্রতিবিম্ব হবে তার দৈর্ঘ্যের অর্ধেক, তাহলে এইচ বাই 2, অথবা এটাকে লিখতে পারি এল প্রাইম এল বাই 2, এইটা আমরা জানি। আচ্ছা, তাহলে বলো তো এল প্রাইম বাই এল কত দেখায়? এল প্রাইম বাই এল ইকুয়াল টু হাফ না? আবার আমরা বিবর্তনের জন্য আমরা জানতাম, মনে আছে, এম ইকুয়াল টু ছিল ভি বাই ইউ, আবার এম ইকুয়াল টু ছিল এল প্রাইম বাই এল। তাহলে আমি বলতে পারি এল প্রাইম বাই এল এর জায়গায় আমি বলতে পারি ভি বাই ইউ ইকুয়াল টু হাফ, অর্থাৎ ভি ইকুয়াল টু হাফ অফ ইউ। এটা বসানো যায়, ভি ইকুয়াল টু হাফ অফ ইউ। আবার আমরা কি সূত্র জানি? আমাকে বলছে যে একটি অবতল দর্পণ হতে কত দূরে বস্তু স্থাপন করলে প্রতিবিম্বের দৈর্ঘ্য তার অর্ধেক হবে। কত দূরে মানে ইউ জানতে চেয়েছে। তাহলে আমি জানি 1 বাই ইউ প্লাস 1 বাই ভি ইকুয়াল টু 1 বাই এফ। তাহলে আমি যদি এটা লসাগু করে ফেলি ইউ প্লাস ভি
এফ। আচ্ছা, তাহলে ভি ইকুয়াল টু কত পেলাম? ভি ইকুয়াল টু কত পেলাম? ভি এর মানটা হচ্ছে এখানে আমি যদি বসাই ইউ প্লাস ভি ইকুয়াল হচ্ছে হাফ অফ ইউ, ভি ইকুয়াল টু হচ্ছে হাফ অফ ইউ 1/f। তাহলে এখানে একটা, এখানে অর্ধেকটা, অর্থাৎ 1.5 ইউ, আর এখানে হবে 0.5 ইউ স্কয়ার। কাটলে পাচ্ছি যে উপরে 1.5, নিচে 0.5 ইউ স্কয়ার 1/, যদি উল্টে দিই তাহলে আমি পাচ্ছি 0.5 ইউ স্কয়ার 1.5 এফ। এবার যদি এটা দিয়ে থেকে ভাগ করি, 0.5 দিয়ে যদি 1.5 3 হয়, সুতরাং ইউ স্কয়ার ইকুয়াল টু 3f। তাহলে ইউ স্কয়ার ইকুয়াল টু 3f, তাহলে ইউ ইকুয়াল টু কত? রুট ওভার 3f। ইউ ইকুয়াল টু পাচ্ছি রুট ওভার 3f। তাহলে এই শর্তে আমরা পেয়ে যাব। আচ্ছা, এখানে আমার একটা স্কয়ার এসেছে, বাট এখানে ওদের কেন স্কয়ারটা আসলো না? 3f, আমি এখানে স্কয়ার, ইউ স্কয়ার তো থাকবে না, এখানে আমি একটা কেটে ফেলেছি, তাহলে এখানে স্কয়ার থাকবে না। ইউ ইকুয়াল টু হবে, তাহলে ইউ ইকুয়াল টু হবে 3f। তাহলে এই শর্তে ইউ ইকুয়াল টু 3f, অর্থাৎ বস্তুর দূরত্ব যদি ফোকাস দূরত্বের 3 গুণ হয়, আমি আবারও বলছি, বস্তুর দূরত্ব যদি ফোকাস দূরত্বের 3 গুণ হয়, তাহলেই এই ঘটনাটা ঘটানো সম্ভব হবে। এবার আসি আমরা এই অঙ্কটাতে। 18 সেন্টিমিটার বক্রতার ব্যাসার্ধ বিশিষ্ট একটি অবতল দর্পণ থেকে 10 সেন্টিমিটার একটি বস্তু রাখা হলো। আচ্ছা, 18 সেন্টিমিটার বক্রতার ব্যাসার্ধ বিশিষ্ট একটি অবতল দর্পণ থেকে 18 সেন্টিমিটার বক্রতার ব্যাসার্ধ। আচ্ছা, অবতল দর্পণে যাই, তাহলে আর হচ্ছে 18 সেন্টিমিটার, দর্পণ থেকে 10 সেন্টিমিটার দূরে, দর্পণ থেকে 10, তাহলে এই হচ্ছে ইউ 10 সেন্টিমিটার দূরে বস্তু রাখা হলো। প্রতিবিম্বটি আকারে কত গুণ বড় হবে, মানে ভি, প্রতিবিম্বটি আকারে কত গুণ বড় হবে, মানে এম জানতে চেয়েছে। তো তুমি যতক্ষণ না পর্যন্ত ভি পাবা ততক্ষণ পর্যন্ত এম আসবে না তোমার কাছে। তাহলে তোমার এখানে এম ইকুয়াল টু হচ্ছে ভি বাই ইউ, অর্থাৎ আমি তাহলে আমার 1/f ইকুয়াল টু 1/u প্লাস 1/v। তো তুমি কি জানো? তুমি ইউ জানো, তুমি আর জানো, মানে 2 দ্বারা ভাগ করো, আর কে 2 দ্বারা ভাগ করলে আমি পাচ্ছি এফ। তাহলে এফ হচ্ছে 9, 1/u হচ্ছে 10, 1/v, সুতরাং ভি ইকুয়াল টু আসবে এখানে, ভি ইকুয়াল টু আসবে 90। আচ্ছা, তাহলে ইউ ছিল 10 আর ভি হচ্ছে 90, তাহলে বোঝা যায় কয় গুণ? 9 গুণ। আর এখানে বসানোর কোনো দরকার নেই, 9 গুণ বোঝা যায়। আচ্ছা, তাহলে এবার এটাতে আসি, 17 নম্বরটাতে। একটি অবতল দর্পণ হতে সূর্যের মেরুতে। আচ্ছা, আমি এখানে এক ধরনের, তোমরা এই থিওরিটা জাস্ট মনে রাখবে, যদি অসীমে থাকা বস্তু, মনে করো যে সূর্য, তারপরে হচ্ছে তারা, হ্যাঁ, চন্দ্র, এইসব অসীমে থাকা বস্তুগুলোর আসলে উচ্চতা কত হয়, প্রধান অক্ষের থেকে সে কতটুকু উচ্চতায় আছে সেটা আমরা সহজে বলতে পারি না। তাই আমরা যে এখানে যে কাজটা করি সেটা হলো যে আমরা এখানে কৌণিক বিবর্তন ইউজ করি। আমরা এখানে এম ইকুয়াল টু ভি বাই ইউ বাই এল প্রাইম বাই এল এইসব ইউজ করি না, কৌণিক বিবর্তন, অর্থাৎ এম ইকুয়াল টু আলফা বাই বিটা, সেটা ইউজ করি আমরা। হ্যাঁ, তাহলে কৌণিক বিবর্তনে আমরা যাবো, অর্থাৎ সূর্য থেকে আলোক রশ্মি ঠিক কোণ করে এইখানে আসবে, দর্পণে পড়বে, এবং যত কোণ করে পড়বে ঠিক তত গুণে বের হয়ে যাবে। আচ্ছা, আর আরেকটা মনে রাখবে যে অসীম থেকে যদি কোনো লক্ষ্যবস্তু থাকে সেখান থেকে আগত রশ্মিগুলো এসে সব সময় তার বিম্বটা হবে একদম ওই লেন্সের ফোকাসে, বিম্ব হবে ওই লেন্সের ফোকাসে, অর্থাৎ এটাই এফ, এটাই হচ্ছে ভি। মানে এখানে এই ক্ষেত্রে বিম্বের দূরত্ব একমাত্র কখন? যখন ইউ টেন্ডস টু ইনফিনিটি, যখন লক্ষ্যবস্তু অসীমে, তখন ফোকাস দূরত্ব যা, বিম্বের দূরত্ব তা। আচ্ছা,
তাহলে আমরা এটা জানলাম, এটা ফোকাস দূরত্ব। তাহলে এই ক্ষেত্রে দেখো তো কি কি জানো তুমি, যদি প্রতিবিম্বের উচ্চতা হচ্ছে এটা, এই যে বিম্ব যদি এটা হয় তাহলে উচ্চতা হচ্ছে এটা, তাহলে এইচ দাও। তাহলে এই যে ত্রিভুজটা কি ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ, তাহলে সমকোণী ত্রিভুজের ট্যান থিটা সমান লিখে ফেলো যে লম্ব বাই উচ্চতা বাই ভূমি, ভূমি কত এফ। তাহলে আমি যদি বলি যে এখান থেকে তুমি প্রতিবিম্বের উচ্চতা এইচ বের করো, তুমি এফ ট্যান থিটা লিখবা। অর্থাৎ এই সূত্রটা মনে রাখবে, সেটা হচ্ছে কখন বস্তু যখন অসীমে থাকে তার থেকে আগত লক্ষ্যবস্তু যদি কখনো তোমাকে বলে যে অসীমে থাকা লক্ষ্যবস্তুর প্রতিবিম্বের উচ্চতা কত, প্রতিবিম্বের উচ্চতা কত, সেটা যদি বলে তাহলে এই সূত্রটা ইউজ করবে। তাহলে দেখো এখানে একটা দেওয়া আছে, দর্পণের মেরুতে সূর্য 1/3 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাহলে tan 1/3 মানে হচ্ছে 0.33 ডিগ্রি। আচ্ছা, আর এফ এফ দেওয়া আছে, দেখো দর্পণ হতে এফ হচ্ছে দর্পণের ব্যাসার্ধ দেওয়া আছে 21.6 মিটার, দর্পণের ব্যাসার্ধ। তো ব্যাসার্ধকে 2 দ্বারা ভাগ করলে 21.6 কে যদি 2 দ্বারা ভাগ করি আমি পাবো 10.8, তাহলে এফ হচ্ছে 10.8। তাহলে মানটা বসাও, কাজ হয়ে যাবে। এবার দেখো একটি অবতল দর্পণের ফোকাস দূরত্ব 20 সেন্টিমিটার, দর্পণটি হতে কত দূরে একটি বস্তু স্থাপন করলে তার 4 গুণ আকারে বাস্তব প্রতিবিম্ব পাওয়া সম্ভব। জাস্ট কিছু না, 4 গুণ আকারে বাস্তব প্রতিবিম্ব পাওয়া সম্ভব। তো আমরা তো জানি m ইকুয়াল টু v বাই ইউ, m ইকুয়াল টু কত v বাই ইউ, তাহলে m তো 4 গুণ হয়, তাহলে v বাই ইউ। তো সুতরাং আমি পাচ্ছি যে v ইকুয়াল টু 4u, v ইকুয়াল টু 4u। তো এখন বলছে দর্পণ হতে কত দূরে, মানে ইউ ইকুয়াল টু তোমার কাছে জানতে চেয়েছে, ইউ ইকুয়াল টু জানতে চেয়েছে, ফোকাস দেওয়া আছে কত 20। তো তুমি জানো 1 বাই ভি প্লাস 1 বাই ইউ ইকুয়াল টু 1 বাই এফ। তো তুমি যখন ভি এর মানটা বসাবা 4u প্লাস 1 বাই ইউ ইকুয়াল টু 1 বাই এফ, তুমি এফ এর মান জানো, তুমি লসাগু করে এখান থেকে ইউ এর মান অবশ্যই বের করতে পারবে। ইউ ইকুয়াল টু আসবে 25 সেন্টিমিটার, ইউ ইকুয়াল টু আসবে 25 সেন্টিমিটার। এবার এবার কুয়েটের একটা আমরা প্রশ্ন সলভ করব, একটা কুয়েটের প্রশ্ন আমরা সলভ করে ফেলবো এখন। আচ্ছা, এই সলভটা অনেকটা বড়, এটা আমি অঙ্কটা ইয়েতে করব, লাইভ ক্লাসে করিয়ে দেব। এটা একটা অনেক বড় একটা অঙ্কের মতো। আচ্ছা এটা থাকুক, এটা অবজেক্টিভে না ঢুকাই। আচ্ছা 20 চলে যাই। একটি অবতল দর্পণ হতে, তাহলে একটি অবতল দর্পণ হতে এত মিটার সামনে অনুবন্ধী ফোকাস দুটি অবস্থিত, দর্পণের ফোকাস দূরত্ব কত হবে? আচ্ছা বুয়েটের একটা কোশ্চেন। তো যখন তোমাকে বলবে যে একটি অবতল দর্পণ হতে এত মিটার সামনে অনুবন্ধী ফোকাস দুটি অবস্থিত, অনুবন্ধী ফোকাস, তো অনুবন্ধী ফোকাস বললে যে কাজটা করবে এই মানগুলো হবে, একটা হবে ইউ এর মান, একটা হবে ভি এর মান। অনুবন্ধী ফোকাস বললে যে দুইটা মান দেওয়া থাকবে, একটা হবে ইউ এর মান আর একটা হবে ভি এর মান। ওকে, তাহলে এই অনুযায়ী তুমি এখানে মানগুলো বসালে, তুমি জানো 1 বাই এফ ইকুয়াল টু 1 বাই ভি 1 বাই ইউ, অর্থাৎ মানগুলো বসালে তোমার কাজ কমপ্লিট। আচ্ছা এটা আমি এটা করাই। বলছে এফ ফোকাস দূরত্ব বিশিষ্ট একটি অবতল দর্পণে, না এটাও বড় হবে অঙ্কটা, এটা আমি অবজেক্টিভে ঢুকাবো না, এটা রিটেন, এটা গতে আসার মতো অঙ্ক। আচ্ছা তাহলে আচ্ছা তাকে এটা করাই ফেলি, যদিও এত ঝামেলা বেশি হবে না এটা। আচ্ছা, এফ ফোকাস দূরত্ব বিশিষ্ট একটি অবতল দর্পণের প্রধান ফোকাস থেকে কোন বস্তু ও প্রতিবিম্বের দূরত্ব হচ্ছে এক্স ওয়াই। ওকে, তো অবতল দর্পণের কি বলছে, অবতল দর্পণের এই অবতল দর্পণের এফ ফোকাস দূরত্ব বিশিষ্ট, এফ ফোকাস দূরত্ব বিশিষ্ট, এই ফোকাস দূরত্ব হচ্ছে এফ, কোন অবতল দর্পণের প্রধান ফোকাস থেকে, যে প্রধান ফোকাস থেকে কোন বস্তু এবং প্রতিবিম্ব, তো মনে করো বস্তুটা এখানে, তো বস্তুর দূরত্ব বলেছে এক্স, আর প্রতিবিম্বটা আমরা ধরবো যেহেতু ফোকাসের বাইরে, তো প্রতিবিম্ব ফোকাসের ভিতরে হবে, প্রতিবিম্বটা হচ্ছে ওয়াই। কোথেকে বলছে, ওই ফোকাস থেকে কোনো বস্তু এবং প্রতিবিম্বের দূরত্ব, ফোকাস থেকে, এটা যদি ফোকাস হয়, ফোকাস থেকে
এই বস্তুর দূরত্ব হচ্ছে x, আবার ফোকাস থেকে প্রতিবিম্বের দূরত্ব হচ্ছে y। তাহলে বলেছে x y দুইটা গুণ করলে কত হবে। ওকে, তাহলে দেখি আমরা কি কি জানি। আমরা জানি এটার হচ্ছে ফোকাস f, তাহলে এটার লক্ষ্যবস্তু কত, লক্ষ্যবস্তু হচ্ছে u ইকুয়াল টু কত, দেখো তো এই যে লক্ষ্যবস্তু u ইকুয়াল টু হচ্ছে এখান থেকে এখানে f, এখান থেকে এখানে হচ্ছে x, তাহলে f প্লাস x। তাহলে এখানে বিম্ব v কত, বিম্ব v কত, এখান থেকে এখানে হচ্ছে, এখান থেকে এখানে হচ্ছে বিম্ব, এখান থেকে এখানে হচ্ছে বিম্ব, তাহলে বিম্ব v হচ্ছে এখান থেকে এখানে f, f টা বড়, f থেকে y বিয়োগ, f থেকে y বিয়োগ। আচ্ছা, তাহলে এটা হলে আমাদের কাজ কমপ্লিট। এবার আমরা একটু চলে যাই। আচ্ছা, এখানে আরেকটা জিনিস দেখে নিই, যদি লক্ষ্যবস্তু যদি ইয়েতে থাকে তাহলে ফোকাসের ভিতরে কি হয় বিম্ব? না, ফোকাসের ভিতরে তো হবে না, ফোকাসের বাহিরে হবে। এটা এটা হবে ফোকাসের বাহিরে হবে এটা, কারণ বিম্বটা কখনো ফোকাসের ভিতরে হয় না, একমাত্র যদি ফোকাসের ভিতরে বিম্বটা না। আচ্ছা, লক্ষ্যবস্তু ফোকাস থেকে বাহিরে থাকলে বিম্বটা হবে, বিম্বের পজিশনটা আমরা দর্পণ যেহেতু উত্তল লেন্স আর অবতল দর্পণ সেম কথা, একটু হিসেব করে নেই। তাহলে আমরা জানি অসীমে থাকলে হয় ফোকাসে বিম্ব, অসীমে থাকলে ফোকাসে হয়, তাহলে 2f এ থাকলে 2f এ হয়, অর্থাৎ তার মানে ফোকাসের ভিতরে আসবে না। ওকে, ঠিক আছে। তাহলে উত্তল লেন্স আর অবতল দর্পণের বৈশিষ্ট্য একেবারে সেম, তাহলে অবশ্যই বিম্বটা ফোকাস থেকে বাহিরে হবে, তাহলে y হবে এটা, তাহলে বিম্বের দূরত্ব হবে এটা। তাহলে আমরা জানি 1/u 1/v ইকুয়াল টু 1/f। আমাকে বলেছে x y কত, তাহলে 1/u সমান কত, u সমান হচ্ছে f প্লাস x, v সমান কত f প্লাস y ইকুয়াল হচ্ছে 1/f। তো তোমরা এটাকে লসাগু করবে, লসাগু করলে তোমরা পাবা f প্লাস x, f প্লাস y, আর এই দুটা গুণ হবে এখানে f প্লাস x ইন্টু f প্লাস y 1/f। তোমাদের কাজ হচ্ছে এটা গুণ করো, এটা গুণ করবে, হ্যাঁ, এই দুটা হবে যোগ, তারপরে আর গুণ করে কাটাকাটি করবা, কাটাকাটি করলে তোমরা যেটা পাবা xy ইকুয়াল টু অ্যান্সার আসবে f স্কয়ার, xy ইকুয়াল টু অ্যান্সার আসবে f স্কয়ার আসবে অ্যান্সার। তাহলে কি কি করবে, এখানে লসাগু করবে, লসাগু করলে এই দুইটা এখানে গুণ করলে 4টা রাশি হবে, আর এখানে যোগ করবা, তারপর আর গুণ করবা, কাটাকাটি করবা, xy ইকুয়াল টু f স্কয়ার পেয়ে যাবা। তাহলে এটা এই পর্যন্ত। এবার নেক্সটটাতে চলে যাই। নেক্সট কি রাখা আছে দেখি। এগুলো পারা যাবে। আলো এ মাধ্যম থেকে বি মাধ্যমে প্রবেশ করলে বি মাধ্যমের প্রতিসরাঙ্ক কিভাবে সূচিত হবে? তো এটা কি, আর এ মাধ্যম থেকে বি মাধ্যমের প্রতিসরাঙ্ক সূচিত হওয়ার এটা। আচ্ছা, আর একটা হচ্ছে এটা পারা যাবে, এগুলো পারা যাবে। এখানে আর একটা সূত্র আমরা শিখবো, সেটা হচ্ছে এ মিও বি হচ্ছে প্রথম মাধ্যমের বেগ বাই দ্বিতীয় মাধ্যমের বেগ, প্রথম মাধ্যমের বেগ বাই দ্বিতীয় মাধ্যমের বেগ। আর আরেকটা হচ্ছে এ মিও বি ইকুয়াল টু, যদি প্রতিসরাঙ্ক দিয়ে হিসেব করি তাহলে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্কের উপরে প্রথমটা হচ্ছে নিচে, দ্বিতীয়টা উপরে প্রথমটা হচ্ছে নিচে। আচ্ছা, এখানে দেখো আলোক রশ্মি একটি মাধ্যম হতে অন্য মাধ্যমে প্রবেশ করলে প্রতিসরিত হলে, অন্য মাধ্যমে প্রবেশ করে প্রতিসরিত হলে আলোক রশ্মির কোন বৈশিষ্ট্য পরিবর্তন হয়েছে? রং না, লাল আলো কখনো এখানে পানির মাধ্যমে, পানির মধ্যে যদি আমি আলো ফেলি লাল আলোটা কখনো নীল হবে না। আচ্ছা, কম্পাঙ্ক না, এটা যার কম্পাঙ্ক তার তেমনই থাকবে, কম্পাঙ্ক সেম থাকবে, কিন্তু ব্যাগটা চেঞ্জ হয়ে যাবে, কারণ আমরা জানি যে ঘন মাধ্যমে ব্যাগটা স্লো হয়ে যায়, ঘন মাধ্যমে ব্যাগটা স্লো হয়ে যায়। আচ্ছা, তাহলে এখানে আচ্ছা, আলো যখন বাতাস থেকে কাছে প্রবেশ করে তখন তার তরঙ্গ দৈর্ঘ্য হ্রাস পায়। আচ্ছা, এটা দেখবো একটু। আলো যখন বাতাস থেকে কাছে প্রবেশ করে তখন তার, এখানে এই অপশনগুলো আমরা টেস্ট করে দেখবো, বাতাস থেকে যখন কাছে প্রবেশ করে। তো আমরা মিউ সম্পর্কে জানি, মিউ ইকুয়াল টু এ মিউ বি। আচ্ছা, বলছে কি বাতাস থেকে কাছে, এ মিউ কাছ গ্লাস, তাহলে আমার সূত্র কি হওয়া উচিত? সি এ সি ডাব্লিউ।
ওকে, আমরা একটা হিসাব করে দেখি প্রতিসরণকের সাথে তার সম্পর্ক কেমন। তো তার প্রবেশ করে তখন তার কি পায়, কম্পন বৃদ্ধি পায়, তরঙ্গ দৈর্ঘ্য বৃদ্ধি পায়, কম্পন হ্রাস পায়, তরঙ্গ দৈর্ঘ্য হ্রাস পায়, মানে এফ আর ল্যামডার মধ্যে সম্পর্ক নিতে বলেছে। বাট এখানে আছে আমার এগুলো বেগ, আলোর বেগ। তো আমরা জানি ভি ইকুয়াল টু এফ ল্যামডা, তো এই ক্ষেত্রে তো আলোর বেগ, এই ক্ষেত্রে সি ইকুয়াল টু হচ্ছে এফ ল্যামডা। তাহলে আমি যদি এখানে যদি আমি মান বসাই, তাহলে এফ ল্যামডা ওকে, তাহলে এই জিনিসটা আমরা পাচ্ছি। তো আলো যখন আমরা একটু কি শিখেছি, আলো যখন যে এক মাধ্যম থেকে অপর মাধ্যমে প্রবেশ করে তখন কিন্তু তার কম্পাঙ্কের কোনো চেঞ্জ হয় না, তখন তার কম্পাঙ্কের চেঞ্জ হয় না। আচ্ছা, চেঞ্জ হয় কিসে? তাহলে কম্পাঙ্ক যদি চেঞ্জ না হয় তাহলে অবশ্যই চেঞ্জ হবে তরঙ্গ দৈর্ঘ্যে। তো তরঙ্গ দৈর্ঘ্যটা কি লিখবো? ল্যামডা এ ল্যামডা ডাব্লিউ। তো এফ এফ যদি কেটে দিই তাহলে এ মিউ জি ইকুয়াল টু জি হবে ল্যামডা এ ল্যামডা জি। তাহলে এটা হলো তার মধ্যে সম্পর্কটা, যে ল্যামডার সাথে প্রতিসরণের সম্পর্ক। এখন তরঙ্গ দৈর্ঘ্য বৃদ্ধি পায় না হ্রাস পায়? আচ্ছা, এটার সাথে এটা অ্যাকচুয়ালি ব্যাখ্যাটা যায় না, এটা আমি অন্য একটা সূত্র এখানে ইয়ে করে ফেলেছি, অর্থাৎ তরঙ্গ দৈর্ঘ্যের সাথে প্রতিসরণাঙ্কের সম্পর্ক। তো তরঙ্গ দৈর্ঘ্যের সাথে প্রতিসরণাঙ্কের সম্পর্কটা একটু দেখি যে কেমন হয়। তো আমি আচ্ছা, এটা থেকে আমরা বলে ফেলতে পারবো। আচ্ছা, এটাকে ভাঙলে কি পাই বলতো? অর্থাৎ মিউ জি মিউ এ, মানে প্রথম মাধ্যম থাকবে নিচে, দ্বিতীয়টা থাকবে উপরে, এটাকে ভাঙলে এটা পাওয়া যায়। আর এখান থেকে কি ল্যামডা এ ল্যামডা জি। এখন বলতো এইটা জি এখানে উপরে, বাট ওইখানে কি নিচে, তাহলে একজন উপরে আর অপর পাশে অন্যজন নিচে, এটা কি সমানুপাতিক না ব্যস্তানুপাতিক? অবশ্যই ব্যস্তানুপাতিক, এটা অবশ্যই কি ব্যস্তানুপাতিক সম্পর্ক। তাহলে এটা যদি ব্যস্তানুপাতিক সম্পর্ক হয় প্রতিসরণাঙ্কের সাথে, তাহলে এখন তুমি বলো যে যেহেতু প্রতিসরণাঙ্কের সাথে তরঙ্গ দৈর্ঘ্য ব্যস্তানুপাতিক সম্পর্ক, তরঙ্গ দৈর্ঘ্যের সম্পর্ক ব্যস্তানুপাতিক, যেমন সে উপরে সে নিচে, ব্যস্তানুপাতিক সম্পর্ক। তাহলে যদি তরঙ্গ দৈর্ঘ্য যদি প্রতিসরণাঙ্ক বাড়ে তাহলে তরঙ্গ দৈর্ঘ্য কমবে, প্রতিসরণাঙ্ক কমলে তরঙ্গ দৈর্ঘ্য বাড়বে। তাহলে আলো যখন কাছে যাবে, বাতাস থেকে যখন কাছে যাবে, তো কাছে যাওয়া মানে কি প্রতিসরণাঙ্ক বেড়ে যাওয়া, তো এটা বেড়ে যাওয়া মানে ল্যামডা কি কমে যাওয়া, তাহলে তরঙ্গ দৈর্ঘ্য কমে যাবে, তরঙ্গ দৈর্ঘ্য কমে যাবে। তাহলে আমাদের অ্যান্সারটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য হ্রাস পাবে। ওকে, তাহলে বায়ুর সাপেক্ষে কাছের প্রতিসরণাঙ্ক দেওয়া আছে। বায়ুতে আলোর তরঙ্গ দৈর্ঘ্য এত হলে কাছে কত হবে? ঠিক সেম সূত্র এখানে বসিয়ে দিবে, যেটা এই সূত্রের মধ্যে বসিয়ে দিবা। তুমি দুইটার প্রতিসরণাঙ্ক জানো, বায়ু মাধ্যমে ব্যাগ জানো, কাছের তরঙ্গ দৈর্ঘ্য বের করে ফেলবা, বায়ু মাধ্যমে তরঙ্গ দৈর্ঘ্য জানো, কাছের তরঙ্গ দৈর্ঘ্য বের করে ফেলবা। আচ্ছা, এটাতে দেখা যায় এটা কি, এটা মাধ্যম থেকে এটা ব্যাগ V1, ব্যাগ V2, ব্যাগ V3। একটি আলোকরশ্মি চিত্রে প্রদর্শিত মাধ্যম তিন দিকে অতিক্রম করছে, ব্যাগগুলোর ক্রম। আচ্ছা, ব্যাগগুলোর ক্রম দেখো, তো এই ব্যাগের ক্রম কি হবে? তারা চিত্রটা কিভাবে দিয়েছে, চিত্রটাকে আমরা একটু ভালোভাবে লিখি। প্রথমে দিয়েছে আলোকরশ্মি এই দিকে যাচ্ছে, দ্বিতীয়টাতে এই দিকে যাওয়ার কথা ছিল কিন্তু মাধ্যমের জন্য তারা দেখাচ্ছে এটা নাকি একটু এদিকে সরে এলো। পরেরটাতে আবার দেখাচ্ছে তার এই দিকে যাওয়ার কথা ছিল কিন্তু সে এর চেয়ে, দুইটা মাধ্যম দিয়েছে তারা, এর চেয়ে সে দূরে সরে গেল। তাহলে একটু দেখি তো ঘটনাটা কি হয়, কোনটা ঘন কোনটা হালকা সব এখন ধরা পড়বে। আচ্ছা, তো দেখো যেহেতু আলোকরশ্মি প্রথমে এই মাধ্যম থেকে এসে এখানে অবিলম্বের দিকে চলে এসেছে, দেখো তার এই দিকে যাওয়ার কথা ছিল বাট সেখান থেকে অবিলম্বের দিকে চলে এসেছে। তাহলে আমি যদি বলি এটা এ মাধ্যম, এটা বি মাধ্যম, তাহলে এখান থেকে আমি বুঝি যে বি মাধ্যম গ্রেটার দেন এ, মানে বি মাধ্যমটা এ থেকে ঘনতায় অবিলম্বের দিকে এসেছে। আবার দেখো যে সে তারপর যাওয়ার কথা ছিল এইভাবে, কিন্তু সে এখন দূরে সরে যাচ্ছে অবিলম্ব থেকে। তাহলে এটা যদি বলি আমি সি, তাহলে অবশ্যই আমি বলবো যেহেতু ঘন এই মাধ্যম থেকে এক মাধ্যম থেকে অপর মাধ্যমে গেলে দূরে সরে যায়, তাহলে নিশ্চয়ই এই মাধ্যমটা হালকা ছিল, অর্থাৎ সি মাধ্যমটা হবে হালকা, সি মাধ্যমটা হবে অবশ্যই হালকা হবে। তাহলে
তাহলে সি হচ্ছে এ থেকে হালকা। এখন কোন মাধ্যমে কতটুকু বেঁকেছে, যেমন এটা অনেকটা দূরে সরে গিয়েছে, এটা একটু বেঁকেছে। আচ্ছা, তাহলে সি মাধ্যমটা কেমন হবে? তাহলে অর্থাৎ এখান থেকে বোঝা যাচ্ছে যে ব্যাক, আমরা জানি যেটা যত হালকা মাধ্যম ব্যাক তত বেশি, যত হালকা মাধ্যম ব্যাক তত বেশি। এখানে কি অনেকটা দূরে সরে গেল না এটার মধ্যে? তো অনেকটা দূরে সরে গেল মানে কি, নিশ্চয়ই এটা খুবই হালকা মাধ্যম। তাহলে V3 তে এই মানে এই 3 নাম্বার, এটা যদি 1 নাম্বার বলি, 2 নাম্বার বলি, এটা যদি 3 নাম্বার মাধ্যম বলি, তাহলে ব্যাক বেশি হবে হচ্ছে এই মাধ্যমে, কারণ সেটা অনেকটা দূরে সরে গিয়েছে। তারপরে আসো হালকা মাধ্যম, তো এটা তো অবিলম্বের দিকে, এটা ঘন মাধ্যম। তাহলে এরপর হবে V1 প্রথম মাধ্যম, এরপর হবে দ্বিতীয় মাধ্যম। ওকে, তাহলে সবচেয়ে বেশি বেঁকে যাবে যেখানে, সেখানে তার ব্যাক থাকবে বেশি, সবচেয়ে কম বাঁকবে যেখানে, সেখানে ব্যাক থাকবে কম। আর এই মাধ্যমটা যদি ঘন মাধ্যমে ব্যাক হবে সবচেয়ে কম, এক কথা। তাহলে এই দুই মাধ্যমেই হচ্ছে তুলনামূলক, এটাও হালকা, কিন্তু এটা বেশি দূরে সরে যাওয়ার কারণে এটা বেশি হালকা, এটা বেশি দূরে সরে যাওয়ার কারণে এটা বেশি হালকা। দেখো চিত্র দেখে বোঝা যাচ্ছে অনেক বেশি দূরে সরে গিয়েছে। এটা অবিলম্ব থেকে যত বেশি দূরে সরে যাবে তাহলে মাধ্যমটা তত হালকা হবে। আচ্ছা, তাহলে আমরা এই অবজেক্টিভটা এখন সলভ করি। এখানে বলছে যে বায়ু থেকে অন্য কোনো মাধ্যমের ভিতরে আলোক রশ্মি প্রবেশ করার পর তার বেগ 15% হ্রাস পায়, 15% হ্রাস পায়। আচ্ছা, তাহলে আমি যদি বলি যে বায়ু মাধ্যমে বেগ হচ্ছে সি, তাহলে অন্য মাধ্যমে প্রবেশ করলো, মনে করছে পানিতে প্রবেশ করলো, তাহলে কত পার্সেন্ট হ্রাস পেল? 15% হ্রাস পেল। তাহলে আমরা লিখব, এমন না যে বায়ুর 15% হয়, মানে হ্রাস পেয়েছে, অর্থাৎ বায়ু মাধ্যমের ব্যাগের চেয়ে, আচ্ছা আমরা সি এ ধরলাম যে বায়ু মাধ্যমের ব্যাগ হচ্ছে সি এ, তাহলে বায়ু মাধ্যমের ব্যাগ থেকে 15%, অর্থাৎ সি এর 15%, অর্থাৎ বায়ু মাধ্যম থেকে কতটুকু কমেছে? বায়ু মাধ্যমের 15% কমেছে, অর্থাৎ সি এ মাইনাস সি এ, নিচে হচ্ছে উপরে হচ্ছে 50, নিচে হচ্ছে 100। তাহলে আমি পাচ্ছি সি এ মাইনাস, যদি এটা 100 দিয়ে ভাগ করি, 0.15 সি এ যদি কমন নেই, 1 মাইনাস 0.15, তাহলে আসবে 0.85 সিডাব্লিউ। তাহলে সিডাব্লিউ মান জানলাম। আমাকে বের করতে বলেছে প্রতিসরাঙ্ক কত। তো আমরা তো জানি যে বায়ু থেকে কোথায় প্রবেশ করছে, এখানে অন্য একটা মাধ্যম, তাহলে এ মিউ অন্য একটা মাধ্যম, এক্স ধরলাম অন্য মাধ্যম, এবং যদি লিখি সি এক্স, তো সি এ তো জানি, সি এক্স কত পেলাম, এই যে সি ডাব্লিউ, যেটা আর কি সি ডাব্লিউ ধরলেও পারতাম যে 0.85 সি এ কাটলে যা হয় তাই হচ্ছে এই মাধ্যমের প্রতিসরাঙ্ক। আচ্ছা, তারপরে যাই, কেরোসিনের প্রতিসরাঙ্ক কত? ব্যাগ দেওয়া আছে, এটাও পারবে তোমরা, এখানে মানগুলো বসিয়ে দিবে, এটাও পারবে, মাত্র করালাম। বায়ুর সাপেক্ষে পানি এবং কাচের প্রতিসরাঙ্ক এত এত হলে কাচের সাপেক্ষে বায়ুর প্রতিসরাঙ্ক কত? তো দেখো, বায়ু সাপেক্ষে পানি 4/3, আবার আরেকটা মান দেওয়া আছে, এবং বায়ু সাপেক্ষে কাচ 3/2। প্রশ্ন হয়েছে কাচ সাপেক্ষে পানির প্রতিসরাঙ্ক কত, কাচ সাপেক্ষে পানির কত। ওকে, তো আমরা জানি জি মিউ ডাব্লিউ ইকুয়াল টু হচ্ছে মিউ ডাব্লিউ মিউ জি, এটা আমরা জানি। আচ্ছা, আর এইখান থেকে কি জানি একটু দেখি তো, এখান থেকে কি জানি, এটা আমরা জানি, অর্থাৎ আমাদের এই দুইটা জানতে হবে। তাহলে আমরা জানি এখান থেকে যে এ মিউ ডাব্লিউ ইকুয়াল টু 4/3, মানে এটা মানে অ্যাকচুয়ালি মিউ ডাব্লিউ বাই মিউ এ ইকুয়াল টু 4/3, আর এটা মানে মিউ জি বাই মিউ এ ইকুয়াল টু 3/2। এখন একটা কাজ করি না, এটাকে 1 নং দিই, এটাকে 2 নং দিই, ভাগ করে দিই। তো ভাগ করলে কি পাচ্ছি দেখো, এটা যদি 1/2 লিখি,
তাহলে আমি এখানে কি কি পাচ্ছি, মিউ ডাব্লিউ মিউ এ ইন্টু মিউ এ মিউ জি ইকুয়াল টু 4/3 ইন্টু 2/3 কাটো, তাহলে তুমি পাবা এখানে 8 9 অর্থাৎ, আর এখানে পাবে উপরে পাবে মিউ ডাব্লিউ মিউ জি। তো মিউ ডাব্লিউ মিউ জি মানে কি, অর্থাৎ মিউ ডাব্লিউ মিউ জি, দেখো তো মিউ ডাব্লিউ মিউ জি মানে কি, জি মিউ ডাব্লিউ ইকুয়াল টু 8/9, এই হচ্ছে অ্যান্সার। মিউ ডাব্লিউ মিউ জি কে লিখে যায় কি, জি মিউ ডাব্লিউ। তাহলে এগুলো ভেঙে ভেঙে লিখলাম আমরা, জাস্ট ভেঙে লিখে অ্যান্সারটা বের করলাম। আচ্ছা, আর এবার এগুলো আমি একটু ব্যাখ্যামূলক আকারে পড়াচ্ছি যেন তোমাদের বেসিকটা স্ট্রং হয়। পানি সাপেক্ষে কাছে প্রতি সংখ্যা পারবে, এটা পড়া যাবে, এটাও পড়া যাবে। তোমরা চাইলে এখান থেকে এই প্রশ্নগুলোকে পজ করে এখান থেকেই তোমরা সলিউশনগুলো করে নিতে পারো। এটাও পড়া যাবে, ত্রুটি পড়া যাবে। এগুলো করা যাবে, সমস্যা হবে না। আচ্ছা, সংকট কোণ সম্পর্কে আমরা জানি যে সংকট কোণ হচ্ছে যদি এই আপতন কোণের যে মানের জন্য প্রতিসরিত রশ্মি তল ঘেঁষে যায়, অর্থাৎ সেটা হচ্ছে সংকট কোণ। এই কোণটাকে বলা হয় সংকট কোণ। তো সংকট কোণ হচ্ছে আমরা জানি যে এ মিউ জি ইকুয়াল টু সাইন আই বাই সাইন আর। তো যদি এমন হয় যে তুমি সংকট কোণে করতে যাচ্ছ, অর্থাৎ ঘন থেকে হালকাতে যেতে যাচ্ছ, তো এখানে ঘন থেকে হালকা যেতে যাচ্ছ, অর্থাৎ আমি এখানে দিচ্ছি এই মান করে দিচ্ছি এ ইজ গ্রেটার দেন জি, অর্থাৎ এর মান জি এর চেয়ে বড়। যদি ঘন থেকে হালকাতে হয় তখন সাইন এখানে আপতন কোণ হবে থিটা সি, আর হবে 90 ডিগ্রি, এ মিউ জি। তাহলে এ মিউ জি ইকুয়াল টু সাইন থিটা সি মানে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল বা সংকট কোণ, আর এ মিউ জি হচ্ছে ঘন মাধ্যমের সাপেক্ষে হালকা মাধ্যমের প্রতিসরণাঙ্ক। ঘনের সাপেক্ষে হালকা কিন্তু এটা, তা মানটা বসিয়ে দিয়ে সাইন ইনভার্স করে দিলে সংকট কোণ পেয়ে যাবো আমরা। আচ্ছা, ওকে, এই প্রশ্নটা আমরা সলভ করি যে বায়ুর সাপেক্ষে কাচ এবং পানির সংকট কোণ যথাক্রমে 40 ডিগ্রি এবং 48 ডিগ্রি। বায়ুর সাপেক্ষে কাচ এবং পানির সংকট কোণ যথাক্রমে 40 ডিগ্রি এবং 48 ডিগ্রি। তাহলে পানির সাপেক্ষে কাচের সংকট কোণ কত? তো দেখি কি বায়ুর সাপেক্ষে কাচের সংকট কোণ হচ্ছে 40 ডিগ্রি। তো আমরা সংকট কোণের সূত্র কি জানি? আমরা সংকট কোণের সূত্র জানি যে বায়ুর সাপেক্ষে, দেখো কাচের সংকট কোণ দেওয়া আছে, তো এটা বোঝাই যায় যে বায়ু যদি, অর্থাৎ আমি যদি সূত্রটা এভাবে লিখি যে এটা হচ্ছে কাচ, এটা হচ্ছে বায়ু, এবং সংকট কোণ সবসময় মনে রাখবে ঘন থেকে হালকাতে হয়, তাহলে আমার জন্য হবে জি মিউ এ ইকুয়াল টু, এই কোণটার নাম হচ্ছে সংকট কোণ থিটা সি, আর এই হচ্ছে 90 ডিগ্রি। আচ্ছা, তো সাইন 90 মান তো 1 এর, সেটা আমরা জানি। তো জি মিউ এ ইকুয়াল টু সাইন থিটা সি ইকুয়াল বাই 1, আর সাইন 90 সেটা মানে 1 বসিয়ে দিলাম। তাহলে এখন বলো তো এ মিউ জি কত হবে? এ মিউ জি ইকুয়াল টু 1 বাই সাইন থিটা সি না?
তারপরে সংকলনের সূত্র হচ্ছে হালকা থেকে ঘনতে গেলে 1/sin θ c, এটা হচ্ছে সংকলনের সূত্র। ঠিক আছে, তো মনে থাকবে 1/sin θ c সংকলনের সূত্র। তাহলে এখানে কি বলছে, বায়ু থেকে গাছ, তো এটা তো হালকা থেকে ঘন বলছে, হালকা থেকে ঘন হলে হবে 1/sin, আর θ c কত দেওয়া আছে 40 ডিগ্রি। আবার বায়ু থেকে পানি, তাহলে এটাও হালকা থেকে ঘন, তাহলে 1/sin 48 ডিগ্রি। এবার বলছে পানির সাপেক্ষে কাচের সংকলন কত, অর্থাৎ W মিউ জি, তাও হবে 1/sin, আমি এটা নাম দিলাম যে কত হবে আমি জানি না, 1/sin ধরলাম অনলি থিটা। আচ্ছা, তো আমাকে বের করতে হবে এই থিটাটা কত, যে পানির সাপেক্ষে, এই যে দেখো পানির সাপেক্ষে কাচ, আমরা জানি পানি থেকে কাচ হচ্ছে ঘন, তাই এটা 1/sin। যদি বলতো যে কাচের সাপেক্ষে পানি, তাহলে শুধু লিখতাম 1/, না লিখে sin থিটা। আচ্ছা, তো দেখি এটা এই মানটা বের করতে হবে। তো সমস্যা কি, এই মানটা আমরা তো এখানে জানি, এটা ভাঙলে তো পাওয়া যায়। এ মিউ জি মানে কি, এ মিউ জি মানে হচ্ছে মিউ জি বাই মিউ এ, আচ্ছা গুণ করে দিই, ইন্টু এটা মানে কি মিউ ডাব্লিউ বাই মিউ এ। আচ্ছা, তো কি করলাম, এটা গুণ করে দিলাম। তো এটা গুণ করলে আমি এখানে কি পাচ্ছি, 1/sin 40 ডিগ্রি ইন্টু 1/sin 48 ডিগ্রি। আমি এটা এই 1 আর 2 গুণ করেছি, কিন্তু আমি যাচ্ছি একটা উল্টে যাক, একটা উল্টে গেলে সুবিধা হবে কি, আমি এই মিউ এ মিউ এগুলো কেটে ফেলতে পারবো। আর আমার এই যে ডাব্লিউ মিউ জি লাগবে, ডাব্লিউ মিউ জি লাগবে মানে হচ্ছে অ্যাকচুয়ালি মিউ জি বাই মিউ ডাব্লিউ মিউ করতে যাচ্ছি, তো মিউ জি উপরে থাকুক, মিউ জি উপরে থাকুক, তাহলে এটাকে উল্টে দিই, অর্থাৎ মিউ জি মিউ এ, এটা ঠিক থাকুক, এই অংশটাকে উল্টে দিই, এই মানটাকে উল্টে দিই, তাহলে মিউ এ আর এটা হচ্ছে মিউ ডাব্লিউ। ওকে, যখন এটাকে উল্টাবো তখন এই মানটাকেও আমাকে উল্টাতে হবে, 1/sin, মানে অ্যাকচুয়ালি ভাগ করা, তখন তো গুণ করেছিলাম, মানে গুণ না করে ডাইরেক্ট ভাগ করে ফেলতাম, কাজটা হয়ে যেত। আর উপরে হয়ে যাবে sin 48 ডিগ্রি, নিচে হবে 1। তাহলে কাটো কাটো কাটো, তাহলে পেয়ে যাবা মিউ জি মিউ ডাব্লিউ, মিউ জি মিউ ডাব্লিউ, আর এখানে sin 48 sin 40, এটা হয়ে গেল জি মিউ ডাব্লিউ ইকুয়াল টু, এই দুটাকে ইয়ে করলে ক্যালকুলেশন করলে যা পাওয়া যায়। তাহলে চাইলে দুইটা গুণ না করে একটা দ্বারা একটা ভাগ করলে কিন্তু আমাদের কাজটা হয়ে যেত। অস্তগামী সূর্য দেখতে হলে একটি মাছকে পানির নিচ থেকে কত কোণে তাকাতে হবে। তো দেখো কত কোণে তাকাতে হবে, এটা বোঝা যায় যে অর্থাৎ প্রতিসরিত কোণ হচ্ছে 90 ডিগ্রি হবে, আর হালকা থেকে ঘনত্ব যাবে, মানে এক কথা সংকলন হবে, সংকলন হবে, শেষ। তো ঠিক আছে, এখানে তুমি সবকিছুই জানো যে মাছকে পানি থেকে সে অস্তগামী সূর্য দেখবে, অর্থাৎ তোমার সূত্রটা যদি তুমি এভাবে লিখো যে ওয়াটার মিউ এ এয়ার, তাহলে লিখবা sin θ c, আর তুমি যদি লিখো এ মিউ ওয়াটার, তাহলে লিখবা 1/sin θ c, শেষ। তাহলে এটা আমরা জানি, এটা হচ্ছে 1.33, আর এটা হচ্ছে 1/1.33, 1 ইকুয়াল টু sin θ c। যদি এটা বসাও তাহলে এটা উল্টাই দিবা, ডাব্লিউ মিউ যে কথা তাকে উল্টালে পাওয়া যাবে এ মিউ ডাব্লিউ, উল্টালে পাওয়া যাবে এ মিউ ডাব্লিউ। ওকে, তাহলে এই দুইটা করলাম আমরা। এখান থেকে আর কি কি করা যায় একটু দেখি। ওকে, 80 নাম্বারটা দেখি আমরা। +20 আর -40 ক্ষমতা সম্পন্ন দুটি লেন্সকে পরস্পরের সংস্পর্শে রাখা হলো, ইহার ফলে একটি নতুন সংযোজন, আচ্ছা সংযোজনের মধ্যে অর্থাৎ দুইটা লেন্সকে মিক্স করে একটা নতুন লেন্স তৈরি করা। তো আমরা জানি পাওয়ার P = P1 + P2, টোটাল পাওয়ার P = তো একটা হচ্ছে 20 আর একটা হচ্ছে -40, তাহলে মাইনাস এত ডায়াপ্টার, অ্যান্সার হচ্ছে -20। নিচের চিত্রদ্বয় হতে কোনটি সঠিক? আচ্ছা, তাহলে নিচে চিত্রদ্বয় হতে কোনটি সঠিক?
চিত্র দ্বয় হতে কোনটি সঠিক? তাহলে এটা ঠিক আছে, দেখি। μ1 μ1, হ্যাঁ, এটা μ1 μ1। আচ্ছা, আর μ1 μ2 যদি এমন হয়, তাহলে এই ক্ষেত্রে তো দেখো μ1 ঢুকলো, মিউতে প্রবেশ করে μ1 μ1, অর্থাৎ আচ্ছা ঠিক আছে। তাহলে এই চিত্রের জন্য, চিত্র দেখুন দুইটা, বাট চিত্র দেখাতে কোনটি সঠিক, ঠিক আছে, বোঝা যাবে। কারণ এখানে দেখো, এখানে μ1, আমি যদি আমার মতো করে চিত্রটা আঁকি, তাহলে যেটা দেখাচ্ছে যে এই পর্যন্ত এই হচ্ছে μ1, এই হলো μ, হ্যাঁ, আর এটা হচ্ছে, এটাও μ1। আর আরেকটা চিত্রে দেখিয়েছে μ1 μ, কিন্তু এটা দূরে সরে যাচ্ছে μ2। তাহলে দেখো দুইবারে বোঝা যাচ্ছে যে μ1 আর μ, এই যে ঢোকার পরও কোনো বাকি নেই, এখানে ঢোকার পরও কোন ধরনের বাক হয়নি, তাহলে μ1 = μ এই চিত্রের জন্য সঠিক। আবার এখানেও ঢোকার পরে বাকি নেই, তাহলে μ1 = μ, কারণ আলো বিষয়ে ঢুকে ওই একই পথে যাচ্ছে। ওকে, তাহলে μ1 = μ হচ্ছে তার অ্যান্সার। এগুলো এটার অঙ্ক আছে, এগুলো না করে এখান থেকে কিছু অঙ্ক আমরা করি। কোন উত্তল লেন্সের ফোকাস দূরত্ব এত, লেন্স হতে কত দূরে বস্তু রাখলে বস্তুর অর্ধেক আকারের বিম্ব সৃষ্টি হবে? বস্তুর অর্ধেক আকারের বিম্ব সৃষ্টি হবে, অর্থাৎ v/u = হাফ। তাহলে আমি বলতে পারছি যে u = 2v, তারপরে 1/u + 1/v মানগুলো বসিয়ে আমরা u = পাবো 30। আচ্ছা, অর্ধেক আকারের বিম্ব যেহেতু বসে বিবর্তন m = হচ্ছে হাফ, আবার m = হচ্ছে v/u। আচ্ছা, এটা একটা গেল। তো এটাও ঠিক সেম, উত্তল লেন্সের ফোকাস দূরত্ব এত, লেন্স হতে 20 সেন্টিমিটার দূরে একটি বস্তু স্থাপন করা হয়, প্রতিবিম্বের অবস্থান নির্ণয় করো। তো এই মান সব দেওয়াই আছে, মান এটা বিয়োগ করলে 1/v = এটার মান বসিয়ে বিয়োগ করলে কাজ শেষ। এটা তোমরা দেখে নাও, এটাও ঠিক আগেরটার মতোই, আগের দ্বিগুণ হবে, অর্থাৎ m = 2, মানে v/u = 2। এটা উত্তল লেন্স। আচ্ছা, তো আর আরেকটা কথা আমি বলে নিই, যখন তোমাদেরকে লেন্স পড়লে যে কাজটা তোমরা করতে পারো, এই m = v/u সূত্র ইউজ করবা, হ্যাঁ। আর দর্পণ বললে m = -v/u সূত্রটা ইউজ করবা। ওকে, দর্পণের ক্ষেত্রে আচ্ছা এগুলো পারা যাবে, এগুলো জাস্ট মানগুলো বসালে এখানে হয়ে যায়, এগুলো পারা যাবে। 4 গুণ হবে, মানে mm1/4। আচ্ছা, আমি আজকে একটু এটা দেখি। আচ্ছা, প্লিজ আমার নেক্সট ক্লাসে করাবো।